আমি শ্রী টুটন চন্দ্র সুশীল, সহকারী শিক্ষক, চকের গ্রামের স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান বিষয় থেকে খতিয়ান নিয়ে আলোচনা করব। আমি প্রথম ক্লাসে খতিয়ান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। খতিয়ানের প্রকারভেদ, খতিয়ান কীভাবে প্রস্তুত করা হয় সেগুলি সম্পর্কে আজকে আমি একটা উদাহরণের মাধ্যমে কীভাবে টি চক ও চলমান জের ছকে খতিয়ান প্রস্তুত করা হয় তা দেখাবো। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের হাতের পাশে খাতা কলম রাখবা। এখন আমি একটা উদাহরণের সাহায্যে অঙ্ক করব। উদাহরণ দেখে আমি দেখলাম নিম্নলিখিত লেনদেনগুলো থেকে টি চকে ও চলমান জের ছকে খতিয়ান প্রস্তুত। 2020 সাল জুন 1 ধারে পণ্য ক্রয় 5,000 টাকা। জুন 5 নগদে পণ্য ক্রয় 2,000 টাকা। জুন 10 নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। শিক্ষার্থীরা যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা সরাসরি জাবেদা না করে খতিয়ান প্রস্তুত করা যায়, অর্থাৎ মনে মনে বলে। এখন যারা মিডিয়াম ও দুর্বল স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই জাবেদাটা রাফ খাতায় করে নেবা, তারপরে তোমরা খতিয়ান প্রস্তুত করবা। আমি তোমাদের সুবিধার্থে জাবেদাটা রাফ করে নিচ্ছি। ধারে পণ্য ক্রয়, এটার জন্য জাবেদা ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। 5 তারিখ নগদে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে 10 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখন আমি জাবেদাটা একটু বলেছি, ধারে পণ্য ক্রয়, ক্রয় হলো ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, সেজন্য ডেবিট হয়েছে। আর ধারে ক্রয়ের ফলে পাওনাদারের সৃষ্টি হয়েছে, পাওনাদার দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এরপরে নগদে পণ্য ক্রয়, আবার ক্রয় ব্যয়, সেজন্য ডেবিট হয়েছে, এবং ক্রয় করার ফলে নগদ টাকা চলে গেছে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট। এরপরে বলছে কি নগদে পণ্য বিক্রয়, বিক্রয় করলে নগদ টাকা আসে, সেই জন্য সম্পদ আসলে ডেবিট হয়, নগদান হিসাব সম্পদ, সম্পদ বৃদ্ধি পেয়েছে সেজন্য নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখন খতিয়ান প্রস্তুত করার আগে আমাদের এখানে কয় ধরনের হিসাব আছে দেখতে হবে। ক্রয় হিসাব, ক্রয় হিসাব এই দুইটা মিলে একটা, আবার দেখেন পাওনাদার হিসাব একটা, নগদান হিসাব এখানে একটা, এখানে একটা, এই দুইটা মিলে একটা খতিয়ান হবে, তাহলে 3টা, এবং বিক্রয় হিসাব 4টা। আমি টি চকে প্রথমে ক্রয় হিসাবটা প্রস্তুত করতেছে। ক্রয় হিসাব, হিসাবের কোড নং এরপরে
দেখেন একটা চককে আমরা দুই ভাগে ভাগ করে ফেললাম, সেটা টির মতো লাগতেছে, সেজন্য এটাকে টি চক বলা হয়। এবং প্রতি ভাগকে 4 ভাগ করব, প্রতি ঘরকে 4 ভাগ করব। ডেবিট দিকে তারিখ, বিবরণ, জাবাদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবাদা পৃষ্ঠা, টাকা। উপরে এদিকে ডেবিট, বাম দিকে ডান দিকে ক্রেডিট। তারিখ, বিবরণ, জাবাদা পৃষ্ঠা, টাকা। তারিখ, বিবরণ, জাবাদা পৃষ্ঠা, টাকা। আমাদের মনে রাখতে হবে খতিয়ান করার সময় জাবাদা পৃষ্ঠা এবং জাবাদা করার সময় খতিয়ান পৃষ্ঠা। এখন দেখেন ক্রয় হিসাব কোন সালের? 2020 সাল জুন মাস। এদিকে লিখতে পারি 2020 সাল জুন। দেখেন জুন 1 ক্রয় হিসাব ডেবিট। আমরা প্রস্তুত করতেছি ক্রয় হিসাব ডেবিট না, ডেবিট দিকে ওই 1 তারিখ দিলাম। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হিসাবটা প্রস্তুত করব তার বিপরীত নামটা। এখানে ক্রয় হিসাব করতেছে, এর বিপরীত নাম পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব। টাকা হলো 5000। ক্রয় হিসাব আবার এখানে আছে 5 তারিখে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ডেবিট দিকে জুন 5। ক্রয় হিসাবের বিপরীত নাম নগদান হিসাব। নগদান হিসাব। টাকা হলো 2000। এখন ক্রয় হিসাব আর নেই, 2টা ছিল, 2টাই সম্পন্ন করছি। এর পরবর্তী কাজ হবে আমরা একটু দূরে করে টাকার গড়ে উভয় দিকে টান দেব। যেদিকে বেশি সেদিকে যোগফলটা দুদিকে বসাবো। এদিকে 7000, এদিকে নেই, তাহলে এটা বড়। এদিকেরটা 7000 ক্লোজ করে দিলাম। কিন্তু এদিকে কি 7000 আছে? নাই। যেদিকে কম থাকবে সেদিকে ওই মাসের, কোন মাস? জুন মাস। জুন মাসের শেষ তারিখ হলো 30শে জুন। তাহলে জুন 30। ব্যালেন্স সিডি। কত টাকা কম? এই 7000 টাকা সম্পূর্ণটাই। এখানে দেখেন যেদিকে কম থাকবে, যত টাকা কম থাকবে তত টাকা লিখব ওই মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি নামে। আচ্ছা শেষ। এখন এই সিডিটা পরবর্তী সময়ের জুনের পরকে জুলাই, জুলাইয়ের 1। ঠিক যেদিকে সিডি হয়েছে তার বিপরীত দিকে অর্থাৎ ডেবিট দিকে এখানে লিখব জুলাই 1 ব্যালেন্স বিডি 7000 টাকায়, অর্থাৎ এদিকে যেটা হয়েছে সেটা এদিকে শেষ। এটাকে ক্রয় হিসাব শেষ হয়ে গেল। এরপর আছে পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব দেখো ছক আগের মতোই, শুধু এখানে লিখবো পাওনাদার হিসাব। আগের মতোই দুদিকে সাল এবং মাস, এদিকে জুন লিখলাম, মাস লিখে ফেললাম। এখন দেখি পাওনাদার হিসাবে আসি।
পাওনাদার হিসাব 1 তারিখে আছে, পাওনাদার ক্রেডিট, আমি ঠিক ক্রেডিট দিকে চলে যাব। 1 তারিখ পাওনাদারের বিপরীত নাম ছিল ক্রয় হিসাব, ক্রয় হিসাব, টাকা ছিল 5,000 টাকা। এরপরে এই লেনদেনগুলোতে আর কোনো কি নাই, পাওনাদার হিসাব নাই, তাহলে আমি একটু দূরে করে দুদিকে টানলাম টাকার গড়ে, যেদিকে বেশি আসে সেদিকে যোগ করবো। এখানে ক্রেডিট দিকে 5,000 টাকা আছে, সেইটা এদিকে ডেবিট দিকেও 5,000 টাকা লিখে দিলাম। কিন্তু প্রকৃতপক্ষে এখানে কোনো টাকা নেই, অর্থাৎ এদিকে কম আসে। যত টাকা কম আসে ঠিক ওই মাসের শেষ তারিখ জুন 30, ব্যালেন্স CD, কত টাকা কম? 5,000 টাকা সম্পূর্ণটাই। এদিকে যেটা কম সেটা পরবর্তী তারিখে, জুনের 30 তারিখের পর জুলাই 1 তারিখ, জুলাই 1, ব্যালেন্স BD, 5,000 টাকা। ঠিক আছে, পাওনাদার হিসাব শেষ। ঠিক এইভাবে নগদান হিসাব এবং বিক্রয় হিসাবগুলো তোমরা করবা। আমি এবার চলমান জের চকে চলে যাচ্ছি। টি চকে 4টা হিসাব আছে, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব, নগদান হিসাব, বিক্রয় হিসাব। আমি এখান থেকে ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাবে করিয়ে দিয়েছি, তোমরা করবা নগদান হিসাব এবং বিক্রয় হিসাব, নিজেরা চর্চা করবা। ঠিক আছে, এখন আমি চলমান জের চকে এখানে 4টা হিসাবের মধ্যে 2টা তৈরি করে দিছি আর 2টা তোমাদের কাজ দিছি। ঠিক চলমান জের চকও আমি 2টা হিসাব করাবো আর 2টা তোমাদের কাজ থাকবে। এখন চলমান জের চকে আসি। আমি যেহেতু ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব টি চকে করে দিয়েছে, এখন আমি নগদান হিসাব এবং বিক্রয় হিসাব চলমান জের চকে করে দেবো। প্রথমে নগদান হিসাব। নগদান হিসাব, হিসাবের কোড নং, তারিখ, বিবরণ, জামাতা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যেরকে আবার দুভাগে ভাগ করব, ডেবিট ক্রেডিট, তারিখ, বিবরণ, জাবাদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা আর জের, ডেবিট ক্রেডিট। আমি গত ক্লাসে বলছিলাম চলমান জের চকে উদ্বৃত্ত বা জের লেখার জন্য পৃথক পৃথক কলাম থাকে। এখানে ডেবিট জের লেখার জন্য এবং এখানে ক্রেডিট জের লেখার জন্য। প্রথমে আসলাম নগদান হিসাব। 2020 সালের জুন, দেখেন নগদান হিসাব কোন কোন তারিখে হয়েছে। 5 তারিখে লিখলাম নগদান হিসাব ক্রেডিট, এর বিপরীত খাত আছে ক্রয় হিসাব, তাহলে বিপরীত খাতটা লিখবো ক্রয় হিসাব। নগদান হিসাব ক্রেডিট ছিল 2,000 টাকা, ক্রেডিট দিকে লিখলাম আর এটা বৃদ্ধি করবে ক্রেডিট জের। আমি জের বলছিলাম, ডেবিট পোস্টিং ডেবিট জের বৃদ্ধি করে, ক্রেডিট পোস্টিং ডেবিট জের হ্রাস করে। আবার বলছিলাম কি ক্রেডিট জের ক্রেডিট পোস্টিং বৃদ্ধি, ক্রেডিট পোস্টিং ক্রেডিট জের বৃদ্ধি করে এবং ডেবিট পোস্টিং হলে ক্রেডিট জের হ্রাস করবে। এখানে যেহেতু পোস্টিংটা ক্রেডিট, সেই জন্য ক্রেডিট জের কি করছে, বৃদ্ধি করেছে। এরপরে 10 তারিখ দেখেন
নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, ডেবিট দিকে বিক্রয় হিসাব, নগদান হিসাব ডেবিট ছিল 10,000 টাকা, আমি ডেবিট দিকে লিখলাম 10,000 টাকা। এখন দেখেন ক্রেডিট যারা আছে 2,000 টাকা, কিন্তু ডেবিট দিকে টাকা হচ্ছে 10,000 টাকা। কোনটা বেশি? ডেবিটটা। ডেবিটটা টাকাটা বেশি, তাহলে 10,000 থেকে এই 2,000টা মাইনাস হবে, কত থাকবে? 8,000 টাকা। কোন দিকে বেশি থাকবে? ডেবিট দিকে। সোজা 8,000 টাকা। অর্থাৎ নগদান হিসাব ডেবিট যার হলো কত টাকা? 8,000 টাকা। 10,000 টাকা হওয়ার কথা, সেখান থেকে ক্রেডিট যার ছিল 2,000 টাকা, এই মাইনাস যাওয়ার পর যেহেতু ডেবিটের ব্যালেন্সটা বড়, সেজন্য ডেবিট দিকে বসেছে। ঠিক আছে, এতটুকুতে শেষ। এটা হলো নগদান হিসাব। এরপরে আরেকটা হিসাব করব, সেটা হলো বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব ঠিক আগের মতোই চক। দেখেন বিক্রয় হিসাব লেনদেন কয়টা আছে? এই 10 তারিখে একটা, এই 10 তারিখের একটার জন্য বিক্রয় হিসাবে দেখেন বিক্রয় হিসাব ক্রেডিট ছিল কত তারিখ? 10 তারিখ। তাহলে 10 তারিখ দিলাম। বিক্রয় হিসাবের বিপরীত হিসাব ছিল নগদান হিসাব, আমি নগদান হিসাব লিখতেছি, নগদান হিসাব। বিক্রয় হিসাব ক্রেডিট ছিল কত টাকা? 10,000 টাকা। তাহলে ক্রেডিট দিকে লিখলাম 10,000 টাকা, ক্রেডিট যেরো হবে 10,000 টাকা। এতটুকুতেই শেষ, যেহেতু একটা খাতেই আছে। এখন আপনাদের জন্য ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব ঠিক একইভাবে প্রস্তুত করার জন্য ভারী কাজ রইল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবে বইয়ের যে অনুশীলনী অঙ্কগুলো আছে তা করার চেষ্টা করবা। আমরা পরবর্তীতে আরও অনলাইনে ক্লাস দেওয়ার চেষ্টা করব তোমাদের সহযোগিতার জন্য। সবাই ভালো থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।